সাবেক সেনা প্রধান আজিজের দুর্নীতি তদন্ত করবে দুদক। আমলযোগ্য হলে এড়ানোর সুযোগ নেই বেনজিরের বিদেশি সম্পদ অনুসন্ধানের চিঠি। সরকার বহু আজিজ বেনজির তৈরি করেছে, অভিযোগ ফখরুলের। 2 কর্মকর্তার অপসারণ প্রমাণ করে সরকার খোঁজ রাখে, বললেন কাদের। অস্ত্রের পেছনে নয়, জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ। জট খোলেনি এমপি আনার হত্যা। ডিএনএ টেস্টের নমুনা দিতে কলকাতা যাচ্ছে মেয়ে ডরিন। মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনার চেষ্টায় পুলিশ। এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ। ভোটার উপস্থিতি 35% জানালেন প্রধান নির্বাচন কমিশনার। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতির তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আর দুদক চেয়ারম্যান বলছেন বিধি মোতাবেকই তদন্ত হবে। অভিযোগ তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। সাবরিনা মজুমদার ও মাঝারুল ইসলামকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহি এড়াতে সাহায্য করেছেন। আর এটা করতে গিয়ে তিনি সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এমন অভিযোগ এনে সম্প্রতি জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে তিনি ও তার পরিবারের কেউই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমন পরিস্থিতিতে বুধবার হাইকোর্টের এক আইনজীবী আজিজ আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া জেনারেল আজিজের কারণে আন্তর্জাতিক মহলে দেশের এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই জনস্বার্থে তার সম্পদের অনুসন্ধান করা উচিত। সেনাবাহিনীতে থাকা অবস্থায় উনি কি ধরনের ক্ষমতার অপব্যবহার করছিল, কি ধরনের দুর্নীতি করেছিল, এর কারণে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এমনকি দেশে বিদেশে সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা চিঠি প্রদান করি। আর দুদক চেয়ারম্যান বলেছেন, জেনারেল আজিজের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখা হবে। তফসিলভুক্ত হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, দুদকের তো ওটা আমাদের নেওয়া ছাড়া তো বিতর্ক কিছু না। আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পরিচালনা করা হয়, সেটাও করা হবে। অবসরে যাওয়ার আগে জেনারেল আজিজ জুন 2018 থেকে জুন 2021 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিজিবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশের সম্পদ আছে কিনা সে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠিও দেওয়া হয়েছে। সংস্থার আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, সাবেক আইজিপির বিষয়ে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। এখন পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। দুদক বলছে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির পরিবারের সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে তারা। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে তারা কিছু তথ্য পেয়েছে। সম্পদ আছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে BFIU-কে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং প্রয়োগ করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে। সাবেক আইজিপির অবৈধ সম্পদের খোঁজ পাওয়া মাত্র তার জব্দে দুদক পদক্ষেপ নেবে বলেও জানান আইনজীবী। ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে।
বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদও করবে দুদক। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে ডাকা হয়েছে। মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার দেশে অসংখ্য বেনজির আজিজ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এরাই দেশকে লুটপাট করে খাচ্ছে। এদের সৃষ্টির দায়ে সরকারের পদত্যাগ করা উচিত। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। নিয়মতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সকল পথ আজকে হাসিনা বন্ধ করে দিয়েছে। এ সময় বিএনপি নেতারা দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিহাসের যেখানেই আওয়ামী লীগের ব্যর্থতা, সেখানেই সফল বিএনপি। যারা হিংসার বশবর্তী হয়ে তাকে সালাম না করে তার সমালোচনা করে, ওই পরিবারটাকে পর্যন্ত অপছন্দ করে, কারণ তারা যেখানে যেখানে ব্যর্থ হয়েছে জিয়াউর রহমান তার প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না দাবি করে নেতারা বলেন, বিএনপিকে ধ্বংস করে দেয়া মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেয়া। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না। আর এই দল ধ্বংস করার অর্থ হলো এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে বিকিয়ে দেওয়া। এই চোরদের দল, যেখানে সেনাপ্রধান পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাজ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। অতএব নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। দলের মহাসচিব বলেন, নিজেদের পরাজয় জেনেই বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবে না। একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি। আমরা তো কখনো বলিনি যে বিএনপিকে ক্ষমতায় বসাও। আর আমরা তো একা নই, এই দেশের 63টা বিরোধী দল, যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম ডান সব একসাথে হয়ে কিন্তু আজকে সেই লড়াইটা আমরা লড়ছি। আপনারা যে এত কথা বলেন, জনগণ সিদ্ধান্ত নিক, তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন। দাবি করেন, শাসক গোষ্ঠী বর্গিতে পরিণত হয়েছে। তারা দেশের সম্পদ পাচার আর লুট করছে, দুর্নীতিবাজদের লালন করছে। একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির বা আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, প্রতিরোধ করতে ভয় উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল। এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়েই প্রমাণ হয় সরকার সবার খোঁজ খবর রাখে। বুধবার বিকেলে ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাবেক সেনা প্রধান ও আইজিপির দুর্নীতির তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে। ইফতেখার রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদুল হাসান। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন সহ সমসাময়িক বিষয় নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন সফল করা চ্যালেঞ্জের জানিয়ে তিনি বলেন, নানা ষড়যন্ত্রের মধ্যেও অবাধ সুষ্ঠু পরিবেশে তৃতীয় ধাপে উপজেলা ভোট গ্রহণ হয়েছে। তারা ভেবেছিল যে জাতীয় নির্বাচনের পর দেশে একটা দুর্ভিক্ষ হবে, অনেক প্রাণহানি ঘটবে। তাদের সেই স্বপ্ন কর্পূরের মতো উঠে গেছে। বাংলাদেশে একটি লোকও এর মধ্যে না খেয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি ও সেনাপ্রধান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, অপরাধ অনুযায়ী শাস্তি পেতেই হবে। ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে তখন দুদক তদন্ত করছে এবং তদন্ত শেষে নিশ্চয়ই মামলা করবে এবং যে যতটা করেছে অপকর্ম অপরাধ, সেজন্য শাস্তি তাকে পেতেই হবে। শেখ হাসিনার সৎসাহস আছে,
সেই জন্য তিনি আজকে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এতেই প্রমাণ হয় সরকার খোঁজ খবর রাখে। আজকে প্রাইম মিনিস্টারের অফিসে 2 জন গুরুত্বপূর্ণ লোক, আজকে তাদের সাথে চুক্তি বাতিল করা হয়েছে, সেটিকে আপনার রিপোর্ট করেছেন। তাদের নিশ্চয় কোনো কর্তব্যে কোনো প্রকার বিচ্যুতি ঘটেছে দায়িত্ব পালনে, সেখানে কি রকম সেটা তো আর আমি জানি। এছাড়া আগামীকাল ঘূর্ণিঝড় কবলিত এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে বেনজির আহমেদ ও আজিজ আহমেদকে সরকার কোনো ধরনের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আইন নিজের গতিতে চলবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভা শেষে এই কথা জানান তিনি। ভারতে এমপি আনার খুন হওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। তো সেটা তো আমরা এটা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ রোল মডেল। জয় যাদবের রিপোর্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনতে ও মানবিক সহায়তা দিতে দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। আর এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী, আহত হয়েছেন 266 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অনুকরণীয়। যখন এই দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে, তাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয়, প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলে হামলা, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু, সেখানে গণহত্যা চলছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশ এবং বিশ্বের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান প্রধানমন্ত্রীর। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন?
এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংসপিণ্ড আনারের দেহাবশেষ কিনা তা জানতে ডিএনএ টেস্ট করা হবে। এজন্য আনারের মেয়েকে নমুনা সংগ্রহের জন্য কলকাতায় ডেকেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ২ সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। তবে সেটি এমপির দেহাবশেষ কিনা তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করতে হবে বলে জানান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ। আমরা সেপটি ট্যাঙ্কে আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেপটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা ওনাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়। তারা ফরেনসিক করবে, তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহ কার। এমপি আনারের মেয়ে জানান ডিএনএ টেস্টের নমুনা দিতে দ্রুততম সময়ের মধ্যেই তিনি কলকাতা যাবেন। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনা করেই প্রক্রিয়া ঠিক করা হবে। বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন। এর কয়েকদিন পর আইন শৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ডিমের বাজারে ওমেগা, ওমেগা 3 ও ওমেগা 3+ নাম দিয়ে প্রতারণা। অর্গানিকের প্রমাণ না মিললেও দাম নেওয়া হচ্ছে দ্বিগুণ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে চলছে ভোট গণনা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হচ্ছে ফলাফল। এরই মধ্যে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাজশাহীর পাবায় ফারুক হোসেন ডাবলু, সিরাজগঞ্জের শাহজাদপুরে হালিমুল হক মিরু ও চৌহালিতে তাজউদ্দিন, বগুড়া শাহজাহানপুরে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন ছান্নু, লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন, ফেনী সদরে সুসেন চন্দ্র শীল, দাগনভূঞায় দিদারুল কবির রতন, সোনাগাজী জহির উদ্দিন মাহমুদ লিপটন। এছাড়া রাঙামাটির লংদু উপজেলায় বাবুল দাস বাবু আর নানিয়ারচরে অমর জীবন চাকমা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনে কম বেশি 35% ভোট পড়েছে বলে জানিয়েছেন সিএসসি কাজী হাবিবুল আওয়াল। বলেন, দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অবাধ হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত 20 উপজেলায় ভোট হবে আগামী 9 জুন। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত 20টি উপজেলায় ভোট হবে 9 জুন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বুধবার বিকেলে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।
অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন মোটামুটি হয়েছে। 2-4টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম থেকে ভোটার উপস্থিতি ছিল কম। তৃতীয় ধাপেও সেই বেড়াজাল থেমে বের হওয়া সম্ভব হয়নি। সিএসি জানালেন এবার ভোটার উপস্থিতি ছিল 35% মতো। পর্যালোচনায় এটা 35± হতে পারে, কারণ নিশ্চিত করে বলতে আরো হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। ভোটার উপস্থিতি কেন কম এমন প্রশ্নের জবাবে সিএসি বলেন এটা বিশ্লেষণ করা রাজনীতিবিদদের কাজ, কমিশন কেবল পদ্ধতি নিয়ে কাজ করে। বিশ্লেষণ রাজনীতিবিদরা করবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতায় আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানি এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। আইনে পৌর এলাকায় বিচারিক ক্ষমতার আর্থিক এখতিয়ার রয়েছে মাত্র 25,000 টাকা, অথচ ইউনিয়নের গ্রাম আদালতের আর্থিক এখতিয়ার 3 লাখ টাকা। বৈষম্য নিরসনে পৌর আইনটি সংশোধন জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা। দুপুরে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে বিরোধ মীমাংসা পৌর এলাকা বোর্ড আইন 2004 সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। বিচারিক ক্ষমতার আর্থিক এখতিয়ার 25,000 থেকে বাড়িয়ে 10 লাখ টাকা করার দাবি জানান আলোচকরা। এ সময় আইন সংশোধনের প্রয়োজনীয় প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সেখানে আমরা মন্ত্রীরা সহ সবাই, সচিবরা সবাই মিলে পার্টিসিপেট করে এবং কারো ফাইন্ডিং থাকলে তিনি সেটা উত্থাপন করেন। তারপরে সেখানে আলোচনা হওয়ার পর দিয়ে এরপরে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার আপনার মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। আইন মন্ত্রণালয় থেকে এসে এরপরে চূড়ান্ত অনুমোদন করে এরপরে দিয়ে এটা পার্লামেন্টে উত্থাপিত হয়। উত্থাপন যখন হয় তখনও মাননীয় সংসদ সদস্যের কেউ সেখানের মধ্যে তাদের ভিন্ন মত যদি থাকে তাহলে এই ব্যাপারে তারা কথা বলার সুযোগ পান এবং কথা বলেন, মতামত দেন এবং এরপরে দিয়ে সেখান থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যায়। তো স্ট্যান্ডিং কমিটিতে সুলসেরা বিশ্লেষণ হয়। সংবাদ রাতে আরো থাকছে। রাজধানীতে ডাকাতির নতুন কৌশল ধাক্কা পার্টি, দিনভর টার্গেটে রেখে সুযোগ বুঝে চলে লুটপাট, অবশেষে গোয়েন্দার জালে ধরা। প্রতারণার আরেক নাম ভিটামিন সমৃদ্ধ ডিম। ওমেগা 3, ওমেগা 3+, হোয়াইট এগ এবং অর্গানিক নামে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মোরগজাত ডিম। সুপার শপগুলোতে বাড়তি দাম রাখলেও ডিমের গুণ বা মানের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি। কোনো সার্টিফিকেট নেই সরবরাহকারী প্রতিষ্ঠান রেনেটা এগ্রোর কাছেও। এমন প্রতারণার চিত্র ধরা পড়েছে ভোক্তা অধিদপ্তরের অভিযানে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। ওমেগা 3, ভিটামিন ই সমৃদ্ধ এবং অর্গানিক নামে যেসব ডিম খুচরা বাজার থেকে বেশি দামে কিনছেন তা আসলেই মানসম্মত কিনা কখনো খোঁজ নিয়ে দেখেছেন? আর এসব ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানের সরকারি কোনো পরীক্ষাগারের সার্টিফিকেট আছে কিনা তাকে জানতে চেয়েছেন কোনো সুপার শপে গিয়ে। উনি বললেন আর আমি কিনে ফেললাম। এটা কেমন শোনায় না বিষয়টা? আর যে ভদ্রলোক এসছেন উনি নিজেই তো চেনেন না ওমেগা 3 কি জিনিস। বোঝা সম্ভব না তো, কেমনে বুঝবেন? আপনিই বলেন, আপনি যে ক্রেতা হন আপনি বুঝবেন এই ডিমটা অর্গানিক কিনা, এখানে ভিটামিন ডি আছে কিনা, ই আছে কিনা। কোনো ক্রেতা কখনো জানতে চাননি, তাই কোনো কাগজও রাখেননি সুপার শপগুলো। আর এসব ডিমে এমন কি উপাদান আছে তারও সঠিক তথ্য দিতে পারেনি তারা। কেউই চাই না স্যার, যদি কাস্টমার আবারও বলছে কাস্টমার যদি চেতো অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমি কাস্টমার কিনতে আসছি, এখনো দেখান আমাকে। এখন তো আমার কাছে এটা নাই স্যার। হয়তো হায়ার পর্যন্ত আউটলেট ওয়াইজ পেপারসগুলো দিচ্ছে না, কিন্তু ওদের কাছে আমাদের কাছে ওই পেপারসগুলো সংরক্ষিত আছে। আর এটা ওমেগা 3 এরা তারাই ডিক্লেয়ার করছে, যারা প্রোডাকশন করতেছে তারাই। বুধবার সকালে ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর। রাজধানীর ফার্মগেটের আগোড়া, ধানমন্ডির স্বপ্ন ও মিনাবাজারে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। ফার্মাসিউটিক্যাল, এগুলো সবই বড় বড় ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত ডিমের দাম খুচরা বাজার থেকে প্রায় 10 টাকা বেশি রাখার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি এসব প্রতিষ্ঠান। সুপার শপগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে রেনাটা এগ্রোর ডিম সাপ্লাই সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এখানেও মেলেনি ডিমের মান সংক্রান্ত কোনো সার্টিফিকেট। ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা 3 আছে এই ডিমগুলোতে, এরকম কোনো তথ্য, কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। আগামী রোববার রেনাটা এগ্রোকে প্যাকেটজাত ডিমের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
এবার নতুন কৌশলে দিনে দুপুরে রাজধানীতে ডাকাতি শুরু করেছে ধাক্কা পার্টি। দিনভর টার্গেটকে নজরে রাখেন তারা। এরপর সুযোগ বুঝে ধাক্কা দিয়ে হামলা চালায় চক্র, ছিনিয়ে নেয় টাকা কিংবা সোনা। তবে শেষ রক্ষা হলো না তাদের, ধরা পড়ল গোয়েন্দা জালে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোয়েন্দা লালবাগ জোনের উপ কমিশনার মশিউর রহমান। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় গত ২৬ এপ্রিল কদমতলীর একটি আড়ত থেকে ৭০ লাখ টাকা নিয়ে ফিরছিলেন এক জুয়েলার্স ব্যবসায়ীর কর্মচারী মহিউদ্দিন। জনবহুল ইসলামপুরে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে উল্টো অভিযোগ করেন ধাক্কা দেওয়ার। টাকা বহনকারী মহিউদ্দিন ক্ষমা চেয়ে চলে যেতে চাইলে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলে তাদেরই ৭ থেকে ৮ জন তার উপর হামলা চালায়। এক পর্যায়ে ব্যাগ ভর্তি ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এই ঘটনার ১ মাস পর চট্টগ্রাম এবং খুলনায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী সহ ৩ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। কিল ঘুষি দিয়ে রক্তাক্ত করে একটা পর্যায়ে তার চোখে আঙ্গুল দেয় এবং চোখের ভিতরে কিছু গুল ঢুকিয়ে দিয়ে তার ব্যাগটা টানাটানি করে ডাকাতি করে নিয়ে যায় এবং ওই পিউ থেকে তারা প্রায় সরু গলি প্রায় অর্ধ কিলোমিটার দূরে দূরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ডাকাতির নগদ ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। আমরা শত শত সিসি ক্যামেরা অ্যানালিসিস করেছি, ভিকটিমদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমরা পিউকে একাধিকবার দলে বলে যে ভিজিট করে এই ডাকাতদের সম্পর্কে টুকটাক নিশ্চিত হতে চেষ্টা করি। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা ৩ জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। বড় অঙ্কের টাকা এবং সোনা বহনের সময় থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। ঢাকা মহানগর পুলিশ থেকে বারে বারে অনুরোধ জানিয়েছি মোটা অঙ্কের টাকা লেনদেন করার জন্য আপনারা নিকটবর্তী থানার দ্বারস্থ হন। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করে ঘরে ফিরেছেন বাবর আলী। সঙ্গে নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে প্রথমবার একই অভিযানে হিমালয়ের ২টি ৮,০০০ মিটার উচ্চতার পর্বত শৃঙ্গ জয়ের কীর্তি। এবার ওই দুঃসাহসী অভিযানের গল্পই শোনালেন চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান চিকিৎসক বাবর আলী। দুপুরে নগরীর আলিয়স ফ্রসিস দ্য চট্টগ্রাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন ও পতাকা প্রত্যাবর্তন অনুষ্ঠানে হিমালয় জয়ের গল্প শোনান তিনি। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের প্রতিবেদন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শত মানুষের ঢল। অপেক্ষা এভারেস্ট জয় করা চট্টগ্রামের কৃতি সন্তান বাবর আলীকে বরণ করে নেওয়ার। গেল মঙ্গলবার রাতে এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিযান শেষে নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান বাবর। ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ সহ রীতিমতো কাঁধে তুলে তাকে নিয়ে উল্লাসে মাতেন শুভাকাঙ্ক্ষীরা। সাংবাদিকদের জানান দীর্ঘ প্রশিক্ষণ, প্রচেষ্টা, আকাঙ্ক্ষা পূরণের কথা। ওভারঅল হচ্ছে আমার দেশের অর্জন। আর চট্টগ্রামবাসী ডেফিনেটলি মানে যেভাবে আমার জন্য দোয়া করেছে বা যেভাবে আমার জন্য চেয়ার করেছে, আমি মানে রিয়েলি ব্লেসড। এরপর বিমানবন্দর থেকে নিজ বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্বর গ্রামে ফেরেন তিনি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাবর। একই অভিযানে হিমালয় ২টি ৮,০০০ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয়ের কীর্তি বাংলাদেশের আর কারণ নেই। সেই দুঃসাহসী অভিযানের গল্পই শোনান চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান ডাক্তার বাবর আলী। এভারেস্ট থেকে নামার সময় আমি তুষার জড়ে পড়েছিলাম, যেটা প্রায় ২.৫ ঘন্টা ছিল। একটা জায়গায় বসেছিলাম, একটা এক্সপোজড রিচ বা গিরিশিরাই, এমন একটা জায়গায় যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি। তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুষারের ঝাপটা, এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বুধবার দুপুরে নগরীর আলিয়স ফ্রসিস দ্য চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হিমালয় জয়ের কীর্তিগাথা তুলে ধরেন এই এভারেস্ট বিজয়ী। জানান আর্থিক পৃষ্ঠপোষকতা না পাওয়া সহ নানা প্রতিবন্ধকতার গল্প। এভারেস্টের চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার
যে চ্যালেঞ্জ সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে আর কি মনে হয়েছে, কারণ আমি স্পন্সর পেয়েছি, এরপরও ক্রাউড ফান্ডিং করেছি, স্টিল আমার অনেক অলমোস্ট 15-16 লাখ টাকা লোনও করতে হয়েছে। পঞ্চম বাংলাদেশি হিসেবে গত 19 মে ডাক্তার বাবর আলী শীর্ষ পর্বত এভারেস্টের চূড়ায় ওড়ান লাল সবুজের পতাকা। একদিন পর 21 মে বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোৎসে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড করেন 33 বছর বয়সী বাবর আলী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সবুজ পৃথিবীর সন্ধানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে ঢাকায়। বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী 8টি দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, বাঙালি সৃজনশীল জাতি বলেই দেশ ডিজিটাল হয়েছে। আর ফ্লাইং কার সহ নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পরামর্শ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। চূড়ান্ত পর্বে বিজয়ীদের 50 লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি WSIS পুরস্কার পেয়েছে বাংলাদেশ। জেনেভায় পুরস্কার গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটিতে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। চলতি বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিকিউর ভিডিও কনফারেন্সিং সিস্টেম তৈরির জন্য বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিস ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করে। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতি তদন্ত করবে দুদক, আমলযোগ্য হলে এড়ানোর সুযোগ নেই, বেনজিরের বিদেশের সম্পদ অনুসন্ধানের চিঠি। সরকার বহু আজিজ বেনজির তৈরি করেছে, অভিযোগ ফখরুলের। 2 কর্মকর্তার অপসারণ প্রমাণ করে সরকার খোঁজ রাখে, বললেন কাদের। অস্ত্রের পেছনে নয়, জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, আলোচনার মাধ্যমে সমাধানের দাবি। জট খোলেনি এমপি আনার হত্যার, ডিএনএ টেস্টে নমুনা দিতে কলকাতা যাচ্ছে মেয়ে ডরিন, মূল পরিকল্পনাকারীকে ফিরিয়ে আনার চেষ্টায় পুলিশ। এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ, ভোটার উপস্থিতি 35%, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।